এরপরে কোভিডের মধ্যে আমি হলো স্পেন সরকারের পোস্ট ডক্টরাল ফেলোশিপ নিয়ে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা আজকে এমন একজন ব্যক্তির সাথে বসেছি এখানে বিজ্ঞান বিষয়ক কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলার জন্য, যিনি আমাদের বাংলাদেশি হাতিয়া থেকে যিনি বড় হয়ে এসেছেন, হাতিয়াতে যার জন্ম, তিনি স্পেনে বাংলাদেশিদের মধ্য থেকে সর্বপ্রথম সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে, যিনি স্পেনের সরকারি বিজ্ঞান মন্ত্রণালয়ের অধীনে যিনি সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে যোগদান করেছেন এবং তিনি সস্ত্রীক মাদ্রিদে বসবাস করছেন। আমাদের আফসার ভাই, আপনাকে স্বাগত। আমরা আজকে আপনার সাথে আপনার রিসার্চ এবং বিজ্ঞানের যেই আপনার সেক্টর, যেটা এই সেক্টরের বিজ্ঞানের যেই রেভলিউশন, যেই বৈপ্লবিক যেই সম্ভাবনা এবং পরিবর্তন, বিজ্ঞান যেই বিপ্লবকে সূচনা করতে যাচ্ছে এই সেক্টরে, সেই বিষয়গুলো নিয়ে, আপনার জব সেক্টর নিয়ে আমরা কিছু আপনার অভিজ্ঞতা লাভ কথাবার্তা শুনবো। তো আমরা শুরুতেই জানতে চাচ্ছি যে আপনি যে বিজ্ঞান মন্ত্রণালয়ের, স্পেনের বিজ্ঞান মন্ত্রণালয়ের অধীনে যে বিষয়টি আপনি গবেষণা করছেন, সে বিষয়টি কোন সেক্টর? দেখেন রাজীব ভাই, আপনাকে ধন্যবাদ। আপনাদের যে আগ্রহ, স্পেনের যে বিজ্ঞান মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৮০টি ভিন্ন ভিন্ন শাখা ইনস্টিটিউট, যেমন আমি যে ইনস্টিটিউটে কাজ করি ৮০টা ডিফারেন্ট সাবজেক্ট। আমরা যদি বলি কেমিস্ট্রির মধ্যে অনেক ভিন্ন ভিন্ন এরিয়া, ফিজিক্সের মধ্যে ভিন্ন ভিন্ন এরিয়া, এক এক এরিয়ার এক এক নির্দিষ্ট টপিক আছে। সেখানে আমি যেখানে কাজ করি হলো ম্যাটেরিয়াল সায়েন্স, এরকম বায়োলজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স, ভিন্ন ভিন্ন। না, এটা কেমিস্ট্রি, ম্যাটেরিয়াল কিন্তু একটা বড় সংজ্ঞা। এটা কেমিস্ট্রি, ফিজিক্স, কোয়ান্টাম ম্যাটেরিয়াল, কোয়ান্টাম কেমিস্ট্রি, কোয়ান্টাম ফিজিক্স, হিউজ এরিয়া। আমার ইনস্টিটিউট 50% হলো কোয়ান্টাম টেকনোলজি, 50% হলো ম্যাটেরিয়াল, ল্যাবরেটরি বেসড ম্যাটেরিয়াল। আমরা কি নিয়ে গবেষণা করি, অনেকেরই প্রশ্ন। আমাদের আমি যেমন একজন ইন্ডিভিজুয়াল প্রিন্সিপাল সময় আসলে আমাদের মানুষের মধ্যে বিজ্ঞান সম্পর্কে আগ্রহ আছে, কিন্তু আসলে বিজ্ঞান বিষয়ের কথাগুলি বোধগম্য না হওয়ার কারণে অনেকেই শুনতে চায় না, সেই ধৈর্য থাকে না। কিন্তু টার্মগুলা, ওই যে সায়েন্টিফিক টার্মগুলো আসলে সবার জন্য সহজ না, বা সহজবোধ্যভাবে সবাই বলে না। যেমন আমরা যেটা নিয়ে কাজ করি সেটা যদি সহজ ভাষায় বলি, আমরা সবাই পলিথিন চিনি, সবাই জানি পলিথিন অপরিবাহী। হ্যাঁ, এই পলিথিনে পরিবাহী হয়, এটা আবিষ্কার করে নোবেল পাইছে 2020 সালে কেমিস্ট্রি। তার ভিতরে দুইজন ফিজিক্সের, একজন কেমিস্ট্রি। যাবৎকালে এটা ছিল অপরিবাহী, বিদ্যুৎ অপরিবাহী, এটা পরিবাহীতে রূপান্তর করা যায়। এবং এটা পরিবাহীতে রূপান্তর করলে কি অ্যাডভান্টেজ হবে? আমরা জানি যে পরিবাহীতে আমরা মেটাল ইউজ করি, সেই মেটালে যে আমরা সার্কিট তৈরি করার জন্য, মাদারবোর্ড তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? মেটালকে থার্মালি ডিপোজিট করতে হবে, হাই টেম্পারেচার, হাই ভ্যাকুয়াম। তার মানে অনেক কস্টলি এবং এনার্জি, আপনাকে ইনপুট এনার্জি দেওয়া লাগবে। কিন্তু আমরা এই পলিইথিলিন এটিকে যদি পরিবাহী করি, এই যে অর্গানিক সলভেন্টে সলিউবল, মানে আমি অর্গানিক সলভেন্টে যদি পলিইথিলিন রাখি, পলিথিন ডিজলভ হয়ে যাবে। তার মানে আমি যদি এটাকে ফেলে দিই, ঠিক কোন একটা সার্ফেস, তার উপরে সলভেন্ট ইভাপোরেট হয়ে যাওয়ার পরে একটা ফিল্ম হয়ে যাবে পলিইথিলিন। এখন পলিইথিলিনের কেমিক্যালি মডিফাই করলে স্ট্রাকচারটা, আমি যদি নতুন পলিইথিলিন টাইপের মলিকুল তৈরি করি, সেটা কন্ডাক্টিং হতে পারে, হলে তখন আমি মেটালকে রিপ্লেস করে ফেলতে পারবো। তার মানে সকল বৈদ্যুতিক সরঞ্জামে আমি মেটাল রিপ্লেস করে কার্বন বেস ম্যাটেরিয়াল দিতে পারি। তাতে কি হবে? অনেক কস্ট কমে যাবে এবং এনভায়রনমেন্ট
উদাহরণস্বরূপ কি আমরা ডিসপ্লে বা হ্যাঁ, আপনি যদি দেখেন যে র্যাপিড রেভুলেশন ডিসপ্লে ম্যাটেরিয়াল আছে, আমরা ছোট থাকতে সিআরটি মনিটরের টেলিভিশন দেখতাম ডিসপ্লে। বাক্স হ্যাঁ, এই যে আমার এখন ডিসপ্লে হলো অ্যামোলেড অর্গানিক ম্যাটেরিয়াল। তাতে কি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লে এখন খুবই থিন ফিল্ম টাইপের ডিসপ্লে, এবং এটা কার্বন বেস ম্যাটেরিয়াল, হাইলি ব্রাইট। আমরা দেখতেছি আমাদের সেলুলার ফোনে এখন সাইজ অনেক র্যাপিডলি কমে আসছে। যে কোনো ডিসপ্লে, টেলিভিশন, মোবাইলগুলো পাতলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তার মানে টেকনোলজি অ্যাডভান্স হয়ে এই ইনভেনশন অনেক অ্যাডভান্স করে হচ্ছে আমার ডিসপ্লে। এটা শুধুমাত্র ডিসপ্লেতে। আপনি যদি দেখেন নেক্সট আর ফিচার সোলার টেকনোলজি নিয়ে কাজ করছে। এখন হলো সিলিকন বেস সোলার সেল, যেটা গ্রিন এনার্জি হিসেবে সব জায়গায় সমান দিবে। এটা সিলিকন বেস বলতে কি বোঝাচ্ছে? আমরা যে সোলার টেকনোলজিতে সোলার সেলটা প্যানেলগুলো, এটা পুরোটা হলো সিলিকনের সিলিকন অর্ধ করে লাইট অ্যাবজর্ব করে সানলাইট থেকে, তখন ইলেকট্রিসিটি দিতে আমরা সেটা স্টোরেজ করি। এখন তাহলে আমাদের কেন নেক্সট সিলিকনকে রিপ্লেস করতে হবে? কারণ হলো সিলিকন টেকনোলজি আমরা দেখতে যে এটা খুবই হেভি, এবং হলো ছোট ছোট সাইজের এক একটা সিলিকন প্যানেল কানেক্ট করে আমরা শুধু রোডটুপে ইনস্টল করতে পারি। কিন্তু আমরা যদি কোনো পাতলা খুবই থিন জাতীয় যেটা ফ্লেক্সিবল, তাহলে আমরা রোডটুপ, উইন্ডো, ফুল বিল্ডিং এর যে কোনো পজিশনে আমরা আউটসাইড সানলাইট পাই এমন জায়গায় ইনস্টল করতে পারি। উদাহরণটা কি এরকম হতে পারে যে আমরা যেটা এখন ব্যবহার করছি যে সোলার প্যানেল, এটা সিলিকন হওয়ার কারণে এটা কিছুটা ভারী এবং ওয়েট এবং কস্টলি, কারণ এটা হয়ে যাবে এখন মানে প্রিন্টেড প্লাস্টিক প্রিন্টের মধ্যে ব্যানার যেটা। হ্যাঁ, এক্স্যাক্টলি প্রিন্টিং টেকনোলজি। আপনি ল্যাবরেটরিতে ম্যাটেরিয়াল তৈরি করবেন কার্বন বেস, সেটা অর্গানিক সলভেন্টে ডিজলভ করবেন, ইভেন তো ওয়াটারেও ডিজলভ করা যাবে আপনি যদি মডিফাই করতে পারেন। তারপরে ওয়াটার সলিউবল। এরপরে আপনার যে প্রিন্টিং টেকনোলজি, আপনি পিভিসি ব্যানারের মতো পাতলা আপনি কি করতে পারেন, সেল তৈরি করে সব খরচ এটা কমে যাবে, কস্টলি ইনস্টলেশন, এবং আপনি চাইলে যে কোনো সময় সরিয়ে নিতে পারছেন যে কোনো জায়গায়। বৈপ্লবিক পরিবর্তন, এটা একটা রেভলিউশন হতে যাচ্ছে। এরপরে হলো সেমিকন্ডাক্টর। যেহেতু এটা সেমিকন্ডাক্টর, সকল ইলেকট্রনিক্স আমাদের যে মাইক্রোচিপ গুলো, এগুলো রিপ্লেস হয়ে কার্বন বেস ম্যাটেরিয়াল চলে আসবে।